জামাতও হুম। মানে ৬ নম্বর ৬ নম্বরে আসছে ইসলামী আন্দোলনের কাছে। ইসলামী আন্দোলনই এই জোটটা ১ম প্রস্তুত করেছে। এটা দেশের আন্তর্জাতিকভাবে সকল মানুষ জানে। কিন্তু পরে এসে জামাত বড় ভাই সুলভ যে আচরণ করা উচিত ছিল, কিন্তু তারা সেখানে দেখা যায় আ অতিরিক্ত করে ফেলেছে। এজন্য তাদের আত্মসম্মান বোধে লেগেছে। এজন্য সেখান থেকে বের হইতে বাধ্য হয়েছে। এই দূরত্বটা জাতির জন্য খুবই হতাশাজনক। এজন্য মানুষ কিন্তু কাউকে ছাড় দিবে না। ইসলামী আন্দোলন যতটুকু অপরাধ করেছে তাকেও জাতি ছাড় দিবে না। জামাত অপরাধ করার কারণে আজকে ক্ষমতায় আসতে পারে নাই। ইসলামী আন্দোলন অপরাধ করার কারণে আশানুরূপ তাদের যে ইয়ে ছিল, মনোবল ছিল, তাদের যে ধারণা ছিল, সে ধারণা মানুষ আজকে ভোটের মাধ্যমে দলের মধ্যে বিভাজন ছিল। শেষ পর্যায়ে এসে যে বিভাজনটা তৈরি হয়েছে, এটা একটা মূল কারণ আমাদের এই মানে পরাজয়ের। এটা একবার একটা মানে মেজর কারণ। এছাড়া আপনার দ্বিতীয় কারণ হলো দীর্ঘ ২০ বছর ক্ষমতার বাহিরে যে ছিল বিএনপি, বিএনপি তাদের পূর্ণ শক্তি নিয়োগ করেছে মাঠে। বিএনপি তাদের পূর্ণ শক্তি মাঠে নিয়োগ করেছে। এছাড়া ইসলামী যে দলগুলো মাঠে ছিল, তাদের সাংগঠনিক ব্যাপক দুর্বলতা। হয়তো আমরা মিডিয়াতে বা ফেসবুকে আমরা সরব ছিলাম বা টিভি টক শোতে সরব ছিল। কিন্তু বিশেষ করে মাঠ পর্যায়ের অবস্থা একেবারে শোচনীয় অবস্থায় ছিল। আমি একজন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ছিলাম একটা ইসলামী দলের, এবং বাকি দলগুলোকে অবজার্ভ করতে পেরেছি। দেখতে পেয়েছি ইসলামী দলগুলো আশেপাশে আরো কয়েকটা জেলা উপজেলায় আমি লক্ষ্য করতে পেরেছি যে সাংগঠনিক আমাদের ব্যাপক দুর্বলতা ছিল। বিশেষ করে আমি বলি জামাত দীর্ঘ ১৭-১৮ বছর নির্যাতনের মধ্যে ছিল। হঠাৎ ৫ তারিখের পরে তারা আসার পরে সংগঠন গুছাবে না নির্বাচনের প্রস্তুতি নিবে। দেখা যায় এই এরকম একটা দুর্বলতা। আবার অনেক জায়গায় বিশেষ করে আরো কিছু কারণ আছে। মানে বিশেষ কারণের ভিতরে একটা মূল কারণ হলো আপনার বিএনপির সফল প্রার্থীর কাছে আমাদের ইসলামী দলগুলার দুর্বল প্রার্থী পেশ করা। বিএনপির আপনার সফল প্রার্থী হলো সে এর আগে কয়েকবার এমপি হয়েছে, ক্যাবিনেটে ছিল। তারপরে অর্থে, বিত্তে, আপনার পেশি শক্তিতে সে বিএনপির প্রার্থী আগানো ছিল। আপনাকে আমি বলি যেমন আমি যেখানে আপনার ভোটার, সেখানে বিএনপির প্রার্থী আপনার হলো ৬ বছর সে মানে ৬ বারের সে এমপি, সে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সে মন্ত্রী ছিল। তো সেখানে ধরেন কি ইসলামী দলের চাই সেটা হাত পাকা হোক, চাই সেটা দাঁড়িপাল্লা হোক, সেখানে যেটা পেশি শক্তি, যে সেখানে তো আপনার সেখানে অর্থ আছে, ক্ষমতা আছে, সাংগঠনিক দক্ষতা আছে। এরকম আমার জেলায় কোথায়ও ইসলামী দল কেউ জিততে পারে না। কারণ হলো সাংগঠনিক খুবই দুর্বলতা ছিল। পুরা বাংলাদেশেই এরকম বিএনপির সফল প্রার্থীর কাছে আপনার আমাদের দুর্বল প্রার্থী, ইসলামী দলগুলোর দুর্বল প্রার্থী। তারপর কারণের ভিতরে আরো কারণ আছে। ইসলামী দলগুলোর সাংগঠনিক দুর্বলতা, তারপর আন্তর্জাতিক এবং স্বজাতীয় যে মিডিয়া আছে, এই মিডিয়ার চক্রান্ত আছে। এক এক দিন মিডিয়া এক এক বিষয় ছাড়ে। আপনার আমরা যে বিষয়গুলো মাঠে ময়দানে মানুষদেরকে আঘাত করে, এ বিষয়গুলো প্রতিনিয়তই ছিল। আন্তর্জাতিক এবং স্বজাতীয় মিডিয়া চক্রান্ত। এটা মানে কয়েক দিক দিয়ে হয়েছে। তারপরে আপনার নারী সংগঠনগুলো কোনোভাবেই ইসলাম ক্ষমতায় আসুক, তারা প্রকাশ্য, তারা দিবালোকে এই বিষয়গুলো প্রতিনিয়ত আন্দোলন করছে, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ইসলাম আসলে এই হবে সেই হবে। এছাড়া আরো অনেকগুলো কারণ আছে। মূল কারণগুলো তো আমার ভাই খুব সুন্দর করে বলছেন যে এখান থেকে যে বিভাজন শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন সরে গেছে বা সরে যেতে বাধ্য হয়েছে, বা সেখানে সরে যাওয়ার পিছনে অনেক কারণ আছে। আমরা এর আগে আলোচনা হয়েছে, আমরা আলোচনা এর আগেও শুনছি।
যে সেখানে জামাত এবং ইসলামী আন্দোলন উভয়ের মানে দায়িত্বহীনতা আছে, এবং তাদের আরো যদি দায়িত্বশীল আচরণ করতো, আমরা হয়তো রাশেদ প্রধান, সে ক্যাবিনেটে ছিল আপনার 11 দলের, তার বক্তব্যতে আমরা স্পষ্ট যে বুঝতে পেরেছি যে আসলে এখানে আহ ইসলামী আন্দোলনকে হয়তো দেশের মানুষ যেভাবে নেগেটিভ ভাবে নিয়েছে, রাশেদ প্রধান স্পষ্ট করছে যে আসলে এখানে কেউ ক্ষমতার লোভ বা কেউ কারোর থেকে আসন চাওয়া এই সমস্ত বিষয় নিয়ে আসলে দূরত্ব সৃষ্টি হয়নি, দূরত্ব সৃষ্টি হয়েছে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি। এই ভুল বুঝাবুঝি গুলা যদি একসাথে বসা যাইতো, আরো আলোচনা করা যেত, বা একটু যদি কাছাকাছি যাওয়া যেত, যেরকম জামাতের আমির পীর সাহেব হুজুরের বাসায় আসছিল প্রথম, এরকম যদি আরো কিছু যদি এরকম আহ উভয় পক্ষে যদি একটু ছাড় দেওয়া যেত, তাহলে আজকে আমরা ভিন্ন একটা চিত্র দেখতাম। আমরা মিডিয়াতে যে আচ্ছা, চিত্রটা দেখছিলাম। শামীম ভাই, একটা বিষয় একটু বলে দিতাম। মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাই ওনার আলোচনায় বলেন যে যদি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতেন 11 দলীয় জোটের সাথে, তাহলে হয়তো বা রেজাল্টটা ভিন্ন চিত্র দেখা যেত। কারণ অনেকগুলো আসলে এরকম ছিল যে 11 দলীয় জোট খুব বেশি ভোটের ব্যবধানে হারেনি, অল্প সংখ্যক ভোটের ব্যবধানে হেরে গেছেন। তো ইসলামিক আন্দোলন বাংলাদেশ এই 11 দলীয় জোট ছেড়ে দেওয়া, এটা কি তাদের আসলে সবচাইতে বড় ভুল ছিল কিনা, যে ইসলামিক দলগুলোকে পিছিয়ে নেওয়ার জন্য? ইমামউদ্দিন শামীম। এখানে বিষয়টা হলো কি, ইসলামী আন্দোলন কি জন্য ছেড়েছে, বা ইসলামী আন্দোলন সেখান থেকে কি জন্য বের হয়ে আসছে, এ তো লম্বা হুম, আলোচনা। এই বিষয় যদি আলোচনা করতে হয়, অনেক সময়ের প্রয়োজন, আর এই বিষয় এখন আলোচনা করাও অযথা। কেননা এখন এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে পারি, যে আসলে আমাদের ব্যর্থতাগুলো কোথায়, আমাদের ভবিষ্যতে যেন আর এই ব্যর্থতা যেন আমরা না পড়ি, ভবিষ্যতে যেন হুম, আমরা আরো উদার মনে হই। ইসলামী আন্দোলন মোটা দাগে একটা বিষয় বলছে, যে মানে শরিয়া আইনের বিষয়টা। আসলে মানে আমি তো ছোট মানুষ, আমি এখানে কোনো দলের পরিচয় আসি নাই, আমি ব্যক্তি পরিচয় আসছি। এখানে ইসলামী আন্দোলন যদি আজকে জোটে থাকতো, আমরা সবাই চেয়েছি যে ইসলামী আন্দোলন জোটে থাকুক, আমরা দোয়াও করেছি। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে আজকে 20টা আসন পাইতো। এখন যদি সে ঘোষণা দিত যে যদি শরিয়া আইন না করে আমরা জামাতের সাথে নাই, তাহলে দেখা যায় এখন যদি 20টা আসন পাওয়ার পরে যদি এখন ঘোষণা করত যে আমরা ইসলামী দল, মানুষদেরকে ইসলামের কথা বলছিলাম, মানুষদের থেকে আমরা ভোট নিয়েছি, ইসলামের কথা বলে, ইসলামী আজকে জামাত যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা না করে, শরিয়া আইন বাস্তবায়ন না করে, আমরা জামাতের সাথে নাই। আজকে দলে ইসলামী আন্দোলনের এই কথা বললে জাতি খুশি হইতো, কিন্তু আসলে জাতি হতাশ হয়েছে ওই সময়। আরো অনেকগুলো বিতর্কত অনেক বিষয় আছে। জামাতও হুম, মানে 6 নম্বর, 6 নম্বরে আসছে ইসলামী আন্দোলনের কাছে। ইসলামী আন্দোলনই এই জোটটা প্রথম প্রস্তুত করেছে, এটা দেশের আন্তর্জাতিকভাবে সকল মানুষ জানে। কিন্তু পরে এসে জামাত বড় ভাই সুলভ যে আচরণ করা উচিত ছিল, কিন্তু তারা সেখানে দেখা যায় আহ, অতিরিক্ত করে ফেলেছে। এই জন্য তাদের আত্মসম্মান বোধে লেগেছে, এই জন্য সেখান থেকে বের হইতে বাধ্য হয়েছে। এবং এছাড়াও তারা হুম, আহ আহ, ইন্ডিয়ার সাথে বা আমেরিকার সাথে যে বৈঠকগুলো, সর্বশেষ আপনার এনসিপি, তারপরে এবি পার্টি, তারপরে এলডিপি, এই সমস্ত দলগুলোকে যখন সাথে নিয়েছে, নিয়েছে ভালো কথা, কিন্তু তাদের সাথে আলোচনা হয়নি। আমরা এর আগে দেখেছি যে বিভাগীয় সমাবেশে যেখানে জামাতের আমির সভাপতি ছিল, হুম, সেখানে ইসলামী আন্দোলনের আমির প্রধান অতিথি ছিল, যেখানে জামাতের আমির প্রধান অতিথি, ইসলামী আন্দোলনের আমির সভাপতি ছিল। এই যে একটা সৌন্দর্য, এই যে একটা ভালোবাসা, এই যে একটা হৃদ্যতা, এই যে একটা মহাব্বত ছিল, এই মহব্বতটা শেষ পর্যন্ত কোন কারণে হয় নাই, যে কোনো কারণবশত হয়তো হয়তো তারা আমিরেরা চেয়েছে, বা পাশের থেকে কেউ নিষেধ করছে। এই বিষয়গুলো মাধ্যমে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্বটা জাতির জন্য খুবই হতাশাজনক। এই জন্য মানুষ কিন্তু কাউকে ছাড় দিবে না। ইসলামী আন্দোলন যতটুকু অপরাধ করেছে তাকেও জাতি ছাড় দিবে না। জামাত অপরাধ করার কারণে আজকে ক্ষমতা আসতে পারে নাই, ইসলামী আন্দোলন অপরাধ করার কারণে আশানুরূপ তাদের যে ইয়ে ছিল, মনোবল ছিল, তাদের যে ধারণা ছিল, সে ধারণা মানুষ আজকে ভোটের মাধ্যমে বিনিশ করে দিয়েছে। সেজন্য আজকে অবশ্যই ইসলামী দল ক্ষমতায় থাকছে। আমরা দেখতে পেয়েছি
53টা আসনের মতো আসন জামাত অল্প কিছুর জন্য হারছে। আবার অমনি ইসলামী আন্দোলনও 10 থেকে 15টা আসন আমরা দেখতে পেয়েছি যে 5,000, 8,000, হ্যাঁ, এরকম হুম, সমন্বয়টা সেখান থেকে ইসলামী আন্দোলন উঠে আসতে পারতো, সেখান থেকে জামাত আসতো। আজকে একটা সুযোগ ছিল, এই সুযোগ আমরা হাতছাড়া করেছি। মনে হয় না যে আরো কয়েকশো বছর পর এরকম সুযোগ পাবো। তো আমরা এখনো দোয়া করতেছি, হুম। এখনো মুরব্বীদের কাছে আমরা আবদার জানাবো যে আপনারা জাতির স্বার্থে, এই ইনসাফের স্বার্থে জি। এবং তামিম ভাই দ্বিতীয় পর্যায়ে আসলে আবার একটু শেষ করতে হবে। ইসলাম দেশ, মানবতার কল্যাণে আপনারা আবার একত্রিত হবেন। 5 বছর দেখা যায় চলে যাবে, কিন্তু আপনাদের একত্রিত যদি না হন, তাহলে আমরা এই আজীবন বিচ্ছিন্ন থাকবো। আমরা আমাদের তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের যে কান্না, এগুলো আপনারা দেখতে পান না। আমার নিজের এখন কান্না আছে, কিন্তু আমি 2 দিন ফোন বন্ধ রেখেছি। আমি বলছিলাম আমি নির্বাচন পরিচালনা কমিটির একটা সমন্বয়কারী ছিলাম। আমি 2 দিন ফোন বন্ধ রেখেছি। তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের যে কান্না, এজন্য ইসলামী দলগুলা তাদেরকে তার ঢেলে সাজাতে হবে। এবং ইসলামী দল, যে দলগুলো আমাদের পীর কেন্দ্রিক আছে, মাদ্রাসা কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, এগুলো থেকে আলাদা করতে হবে।